আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা বেশ কয়েকটা কন্টেন্ট থেকে আলোচনাগুলি করব, তবে যে কন্টেন্টটা দিয়ে শুরু করছি আর কি, এবং মূলত এটার উপরে অনেকগুলি কমেন্ট এসেছে। সেটা হলো দুদিন আগের এই ভারত থেকে যে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে, যেটাকে ওনারা পুশ ব্যাক বলে, সেটা নিয়ে যে কন্টেন্টটা করেছিলাম, আমাদের শিরোনাম ছিল পুশ ইন, ভারত আসলে কি চায়। তো সেটার উপর দেখলাম বেশ অনেকগুলো কমেন্ট পড়েছে এবং বেশিরভাগ কমেন্ট এসেছে সম্ভবত পশ্চিমবঙ্গ থেকে, মানে বাংলা ভাষাভাষী ভারতীয়, ওনারাই বেশিরভাগ কমেন্ট করেছেন। এবং এর মধ্যে একটা বড় সংখ্যক কমেন্টের ভাষা আসলে পাঠযোগ্য নয়, মানে পড়া যাবে না, কারণ এতটাই অশ্লীল এবং এতটাই অ্যারোগেন্সি মধ্যে আছে যে এগুলো পড়া সম্ভব হচ্ছে না। আপনাদের যদি কৌতূহল থাকে আপনারা পড়ে নেবেন, এগুলো তো আপনার ইউটিউবে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি ওখান থেকে কয়েকটা পড়ব এবং ওনাদের মতামতগুলো আমি বোঝার চেষ্টা করব যে ওনারা আসলে কী বলতে চেয়েছেন, এবং আপনারাও বুঝতে পারবেন। যারা মতামতগুলি পাঠিয়েছেন তারাও নিশ্চয়ই আমার বক্তব্য এই আপনাদের মন্তব্যের প্রেক্ষিতে সেটাও বুঝতে পারবেন। আমি শুরুতে একটা কথা বলে নিই ভাই, মূল কথাটা হলো যে পরস্পরকে দোষারোপ করে অথবা ঝগড়া করে আমরা কিন্তু কোনো সমাধান করতে পারবো না। এবং যা ঘটছে সেটা কতটুকু আইনানুগ হচ্ছে, আমি কেবল এই কথাটাই আমার ওই কন্টেন্টও বলার চেষ্টা করেছি, এখন আমি সে কথাটাই বলবো। তো আমি প্রথমে যে কমেন্টটা পড়তে চাচ্ছি, সেই কমেন্টটা লিখেছেন ডাক্তার সৈকত। উনি লিখেছেন, পুশব্যাক আমি একেবারেই সমর্থন করি না, এটা আইন বিরোধী। মানে উনি শুরুতেই স্বীকার করে নিয়েছেন এটা আইন বিরোধী, কিন্তু সমস্যা হলো কোনো বিকল্প নেই। কারণ বাংলাদেশ কখনো এটা স্বীকারই করে না যে অনুপ্রবেশ হচ্ছে। একমাত্র স্বর্গগতা প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা স্বীকার করেছিলেন। আর দ্বিতীয়ত, আসাম বা অন্য কোনো রাজ্য কি বলল তাতে কিছু আসে না, সীমান্ত রক্ষা করে ভারত সরকার। হ্যাঁ, আমি কিন্তু আসলে ওই কথাটাই বলেছি ডক্টর সৈকত, যে ভারত সরকার সীমান্ত রক্ষা করে। কিভাবে করে? ভারতের আইন দ্বারা করে। মানে যারা সীমান্তে থাকে বিএসএফ, তারা কিন্তু ভারতের আইনে চলে। ভারত নিজেরা যে আইন করেছে, তাদের দেশে যে আইন বলবৎ আছে, সেই আইন দ্বারাই কিন্তু তারা এটা করে। আমার প্রশ্ন হলো, ভারতের যে আইন, সেই আইনের কোথাও কি আছে যে অন্য একটা দেশের মধ্যে সীমান্ত দিয়ে লোকজনকে ঠেলে ঢুকিয়ে দেওয়া যাবে? মানে আপনারা যেটাকে পুশব্যাক বলেন আর আমরা পুশ ইন বলি, যেটাই বলেন, এটা কি ভারতের কোনো আইনে আছে? তাহলে এই যে বিএসএফ যারা এটা করছেন, ওনারা কি আইনানুগ কাজ করছেন? ওনারা তো আইনের পোশাক পরে আছেন, তো এটা কাজটি ওরা কি আইনানুগভাবে করতে পারেন কি না, কেন এই প্রশ্নটা আপনার কাছে আমার থাকলো। আমি নেক্সট যে কমেন্টটা পড়ে লিখেছেন সুমিত ঘোষ। তিনি লিখেছেন, স্যার আমি নিঃসন্দেহে আপনার একজন বড় ভক্ত এবং আপনার চ্যানেলের কোনো পর্বই বাদ দিই না। আমার প্রশ্ন হলো, 26 লক্ষ ভারতীয় হয়তো ততদিনই থাকবে যতদিন না আমরা বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসছি। সম্ভবত এই কারণেই ভারত তাদের অবৈধ বাংলাদেশি ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে। বেটার ইউ ইনফর্ম আসিফ নজরুল ফর সলভিং দিস। তারপরে উনি হাসির ইমো দিয়েছেন। দেখুন, ডক্টর আসিফ নজরুল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ছিলেন, আইন উপদেষ্টা, খুব পাওয়ারফুল উপদেষ্টা ছিলেন। এবং উনি যে মন্তব্যটা করেছেন বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় আছে, এটা উনি একটা ছাগলের মতো মন্তব্য করছেন। সরি টু সে, আমি এই শব্দটা ব্যবহার করা ঠিক হয়নি। ওনাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নজন জিজ্ঞাসা করেছিল, ভাই এই 26 লক্ষের একটা হিসাব দেন। উনি কিন্তু দিতে পারে নাই। এটা ঠিক যে আপনারাও যদি আপনার যান, উইকিপিডিয়া যে চেক করেন অথবা অনলাইনে যে চেক করেন, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন যে বাংলাদেশ থেকে ভারতীয়রা কী পরিমাণ রেমিটেন্স নেয়, আর বিপরীত দিকে
বাংলাদেশিরা ভারত থেকে কী পরিমাণ রেমিটেন্স আনে, যদি এটা কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন। ভারত পৃথিবীর যে কোটা দেশ থেকে রেমিটেন্স পায় আনে, তার মধ্যে যদি আপনি এটাকে তালিকা করেন, তার মধ্যে প্রথম 10-এর মধ্যে কিন্তু বাংলাদেশ আছে। মানে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে ভারতীয়রা উচ্চ বেতনে চাকরি করেন। আপনি যদি বলবেন হ্যাঁ ভারতীয় যোগ্য কাজে চাকরি করে, আমি এতে কোনো আপত্তি করবো না। অবশ্যই যোগ্যতা না থাকলে কি চেহারা দেখে কেউ চাকরি দেয় নাকি? তারা যোগ্যতার বলেই চাকরি করে, কিন্তু বাস্তবতাটা হলো করে। আমি এটাই বলতে চাচ্ছি, তারা করে। আমাদের এখানে অনেক ভারতীয় চাকরি করেন এবং এখান থেকে প্রচুর পরিমাণ রেমিটেন্স তারা ওখানে নিয়ে যান। এবং আমি অনেককে চিনি, জানি এবং দেখেছি যারা নাকি এই টাকাটা রেমিটেন্স আকারেও নেন না, অনেকটা হুন্ডি করেও নিয়ে যান। এরকম লোকও আছে বাংলাদেশে, অনেক আছে। কিন্তু সেটা বাংলাদেশের লোক ভারতে চাকরি করে টাকা নিয়ে আসে, এটা প্রমাণ করা, এটা মানে পাওয়া খুব কঠিন, রেয়ার। আমি দেখিনি পর্যন্ত। কাজেই দুটোই হতে পারে। তবে আসিফ নজরুল সাহেব যে কথাটা বলেছেন, এটা ছিল এমনি একটা বাগাড়ম্বর অথবা একটা জাস্ট ব্লেম দেওয়া অথবা কারোর বিরুদ্ধে ঢালাও একটা মন্তব্য করা। এই মন্তব্য ওনার মতো পদে থেকে কেউ যে করতে পারে, এটা শুনে আমি প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিলাম যে উনি কীভাবে এই ধরনের মন্তব্য করেন। উনি আবার একই সঙ্গে কিন্তু ইউনিভার্সিটির টিচারও বটে, আমারও ব্যক্তিগতভাবে পরিচিত। কিন্তু ওনাকে আমি যেভাবে চিনি, আমি এই ধরনের মন্তব্য উনি কেন করলেন, কী কারণে করলেন আমি জানি না। ওনার ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি। অজয় বিশ্বাস লিখেছেন, আরে মাসুদ ভাই, যাদের বাংলাদেশে পাঠাচ্ছে তারা হিন্দু না, তারা বাংলাদেশের মুমিন মুসলমান তৌহিদি জনতা, আর তাই তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। আপনি যা বলছেন তাদের জামাই আদর করতে হবে, সেদিন আর নেই। এখন বাংলাদেশি ধরো আর বাংলাদেশে পাঠাও, ঠিক আছে? আপনাদের প্রিয় মমতা বেগম আর ক্ষমতায় নেই, এখন আছে সনাতনী শুভেন্দু অধিকারী। যে এটা নিয়ে আমার বক্তব্য কিছু নেই। উনি যা করছেন, যা হচ্ছে তাই বলছেন উনি, এবং ওনার কথা কিন্তু ঠিক, কথা ঠিক যে ওনারা বাংলাদেশে যাদের পাঠাচ্ছে তারা সবাই মুসলমান এবং বাংলাভাষী। এটুকু হলো মূল ঘটনা। তো পশ্চিমবঙ্গে কি মুসলমান থাকবে না? পশ্চিমবঙ্গের বাংলাভাষীরা কি কেউ মুসলমান হতে পারবে না? আর মুসলমান হইলেই কি তাকে বাংলাদেশের হতে হবে? রানা বিশ্বাস লিখেছেন, জনাব মাসুদ কেবল স্যার, নিঃসন্দেহে বর্তমান সময়ে আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বলে আমি মনে করি। আপনার কাছে থেকে সত্যটা আশা করি। ভারত যে সমস্ত লোকদের বাংলাদেশে পুশব্যাক করছে বলে বাংলাদেশ দাবি করছে, সেই সমস্ত লোকেরা অন ক্যামেরার সামনে স্বীকার করেছে যে তারা বাংলাদেশি। বিভিন্ন সময় তারা বিভিন্ন উপায়ে ভারতে গিয়েছে। ভারত সরকার এখন আর তাদেরকে রাখছে না বলে তারা আসতে বাধ্য হচ্ছে। বাংলাদেশ সরকার কি তাদের নিজ দেশের নাগরিকদের অস্বীকার করছে? যেহেতু তথাকথিত ভিকটিমরা ভারতীয় নয়, সেই ক্ষেত্রে ভারত সরকারের দায় নাই বলে তারা এগুলো করছে। অভিবাসীদের ক্ষেত্রে পৃথিবীর সব দেশ কিছু না কিছু আইন আছে, কিন্তু সেই সব দেশ কি প্রকৃতপক্ষে সবসময় আইন ফলো করে? অবশ্যই না। কিছুদিন আগে আমেরিকার হাতে শিকল বেঁধে বিভিন্ন দেশে তারা অভিবাসীদের ফেরত পাঠিয়েছে। এতে কি আমেরিকার বিরুদ্ধে কেউ গর্জে উঠেছিল? আমি মনে করি প্রকৃত বাংলাদেশিদের যাচাই বাছাই করে নিজ দেশে বসবাস করার সুযোগ দেওয়া হোক। আশা করি প্রত্যেকটা বিবেকবান ব্যক্তি এই কথাটি বলবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবাই এটি নিয়ে রাজনীতি করছে। আপনার কাছ থেকে এ ব্যাপারে উত্তম আলোচনা আশা করি। মিস্টার রানা বিশ্বাস, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে একভাবে মূল্যায়ন করেন। কিন্তু একটা জিনিস, যে কথাটা আপনি বলেছেন যে সবাই এটা নিয়ে আসলে রাজনীতি করছে, আমারও এটাই বক্তব্য। সবাই রাজনীতি করছে। আমাদের দেশ থেকে অনেকেই কিন্তু ইন্ডিয়ায় যায়। আমি নিজে আমার এই এত বছরের জীবনে আমি অনেককে যেতে দেখেছি, কিন্তু কোনো মুসলমান আমাদের এখান থেকে ভারতে যে নিজের ভাগ্য অন্বেষণের জন্য ওখানে থাকার চেষ্টা করেছেন, যে আর আসেননি, এমনটি আসলে আমি দেখিনি। আমাদের অনেক প্রতিবেশী হিন্দুরা চলে গেছেন। আমার নিজের যেখানে বাড়ি, আমার বাড়ি হলো ময়মনসিংহের মুক্তাগাছা, এটা একসময় হিন্দু প্রধান এলাকায় ছিল। আমাদের এখানে জমিদার ছিলেন, ওদের ওই জমিদারদের অনেক প্রজা ছিলেন, ওখানে প্রচুর হিন্দু ছিল। সেই সংখ্যাটা এখন কমেছে। অনেক হিন্দুরাই কিন্তু জমি বিক্রি করে সব নিয়ে ভারতে চলে গেছে, এবং ভারতে যাওয়ার পরেও আমাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে। তারা এখনও মাঝে মাঝে আমাদের বাংলাদেশে আসেন, যোগাযোগ কিন্তু হয়। কিন্তু কোনো মুসলমান গেছে ভাই, এটা আমি দেখিনি। সত্যি কথা বলছি, আমি দেখিনি। এবং মানে হয়তো আগে গেছে, পাকিস্তান আমলে গেছে, হতে পারে। কিন্তু গত 50 বছরে
কোনো মুসলমান বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়েছে ভাই, এটা আমি দেখিনি। কেন যাবে? ভারত কি মুসলমানদের জন্য খুব আনন্দজনক একটা জায়গা? আপনি বলেন। আমাদের এখান থেকে হিন্দুরা ইন্ডিয়াতে চলে যায় কেন? তারা মনে করে ইন্ডিয়াতে তাদের স্বজনরা আছে, তাদের স্বজাতির লোকজন আছে, স্বধর্মীয় লোক আছে, সেখানে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে ওখানে চলে যায়, স্বাচ্ছন্দ্যের আশাও যায়। কোথাও কোথাও যে একটু নির্যাতিত হয়ে যায় না, আমি তাও বলবো না, হয় কিন্তু অনেক জায়গায়। যেমনটি আপনাদের এখানে মুসলমানরা হয়, ওরকম হয়, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু এখানেও যেটা সে ইউনূস সরকারের আমলে আমরা ভারতীয় বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে বাংলাদেশে নাকি হিন্দুদের রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। এগুলো ঠিক না ভাই, আমরা জানি, আমরা দেখেছি। বাংলাদেশে হিন্দু নির্যাতন যেটা হয়েছে, যতটুকু যা হয়েছে, আমি মনে করি সেটা সবচেয়ে বেশি হয়েছে আওয়ামী লীগের আমলে। বাংলাদেশে যত হিন্দুর জমাজমি লোকজন কেনাকাটা করেছে, কম দামে কিনেছে, সত্য কিন্তু এটা, যে তোমরা যাও, তোমাদের পরে টাকা পাঠিয়ে দেবো, প্রতারণা করেছে বাংলাদেশের হিন্দুরা, প্রতারিত হয়েছেও। কিন্তু যারা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের লোকজনের হাতে হয়েছে। এটি রিয়েলিটি, এটাই বাস্তবতা। কারণ তারা ওদের উপরে একমাত্র বিশ্বাস করত, যাদেরকে তারা বিশ্বাস করতো তারাই তাদের ঠকিয়েছে। একই ঘটনা ইন্ডিয়াতেও হয়েছে, আমি শিওর। ওখানেও মুসলমানরা কিন্তু খুব যে ভালো অবস্থায় আছে তা তো না, এদিকে ওদিকে ঠেলে তাদের পাঠানো হচ্ছে, দেখছি তো আমরা। কাজে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। যেমন পশ্চিমবঙ্গে এই রাজনীতি করে শুভেন্দু অধিকারী সাহেব জিতেছেন, এই রাজনীতি করে কিন্তু জিতছেন। এখন যে রাজনীতি করে উনি জিতেছেন, সেই রাজনীতিতে উনি কিছু রিফ্লেকশন দেখাতে চাচ্ছেন, এটাই তো, আর কিছু না। কিন্তু একটা কথা মানবেন, আপনি যাই করেন, আমি যাই করি, আমরা কিন্তু পরস্পরের প্রতিবেশী থাকবো, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। এবং প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক রাখাটা দুজনের জন্যই ভালো। প্রসেনজিৎ ঘোষ লিখেছেন, মাসুদ ভাই, আপনি আপনার সরকারের পররাষ্ট্র মন্ত্রকে খোঁজ নিয়ে দেখুন, কত লক্ষ বন্দী সাজাপ্রাপ্ত অবৈধ বাংলাদেশির হিসাব ভারত দিয়েছে? একটিরও মীমাংসা বা উত্তর বাংলাদেশ দিয়েছে? খলিলুর রহমানকে ভারত অবৈধ বাংলাদেশিদের ফেরত নিতে বলেছে ও কোনো উত্তর দেয়নি। এইসব ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী বাংলাদেশ সরকার। এই যে কত লক্ষ, ভাই এই লক্ষ্য হিসাবটা মনে হয় ঠিক না। আমি তবু জানি না, আমি আবার খবর নিব আসলে কত লক্ষ। কিন্তু আমি কয়দিন আগে দেখলাম, গত 5 তারিখে আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যিনি রণধীর জয়সওয়াল, ওনাকে একটা প্রেস কনফারেন্সে কিন্তু এটি জিজ্ঞাসা করা হয়েছিল। উনি কিন্তু কোনো ফিগারের কথা বলতে বলেননি। ওনাকে পুশব্যাক নিয়েও জিজ্ঞাসা করা হয়েছিল, উনি এটারও কোনো জবাব দেননি। কারণ পুশব্যাক নিয়ে উনি কিছু বলতে পারবেন না, কারণ পুশব্যাক তো আপনাদের আইনেই নিষিদ্ধ। আপনাদের দেশে যে আইন, সে আইনেই কিন্তু পুশব্যাক করা যাবে না। তারপরে পুশব্যাক যেটা আপনাদের দেশের আইন অ্যাডমিট করে না, কভার করে না, সেটা আপনারা করবেন কেন? আমি কিন্তু অন্য কিছু না, আমি এই প্রশ্নটাই করেছি। দিশা মৈত্র লিখেছেন, আপনারা এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলতে পারেন, ওরা বাংলাদেশি হলেও আমরা আর ফেরত নেব না। কারণ যারা নিজেরাই স্বীকার করছে তারা বাংলাদেশি, তাদের বাংলাদেশে কোথায় বাড়ি সব বলছে, তার উপর বাংলাদেশ অস্বীকার করছে। ভারত এতদিন এগুলো নীরবে সহ্য করেছে, কিন্তু আর নয়, আপনাদের সিদ্ধান্তের উপর ভারত আর মনে হয় নির্ভর করবে না। না করলে ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা অফিসিয়ালি হোক। ভারত স্বীকার করলেই পারে, ভারত বলুক আমরা এভাবে পুশিন করে অথবা পুশব্যাক করে সব পাঠিয়ে দেবো, কোনো সমস্যা তো নাই। কিন্তু আপনি তো মুখে কখনো স্বীকার করেন না যে আপনি পুশব্যাক করছেন, আপনাদের আইনেও এটা কভার করে না, তাহলে আপনি কেন করবেন? আপনারা সেই সিস্টেমে করেন যেভাবে পারেন। আর দ্বিতীয় কথাটা হলো, যারা বলছে বাংলাদেশি অমুক তমুক, এই লোকগুলো তো আপনাদের কাস্টডিতে আছে। যখন আপনার কাস্টডিতে থাকবে, তখন আপনি তাকে যা ইচ্ছা তাই বলাতে পারবেন। যদি আমাদের কাস্টডিতে থাকতো, আমরাও যা ইচ্ছা তাই বলাতে পারতাম। ভাই ওই কাস্টডিতে থেকে যখন কেউ বলে, তোমাকে বলতে বলা হলো, বলো তুমি আমার বাড়ি কুমিল্লা, সে বলবে আমার বাড়ি কুমিল্লা, কোনো প্রবলেম তো নাই, এতে কিছু প্রমাণ হয় না ভাই। এই কমেন্টটা করেছেন সিন্ধু পাল মালো, ওনার অন্য নাম আছে উপরে, নেটিভ কী যেন লেখা আছে, যার নিচে ওনার নাম দিয়েছেন সিন্ধু পাল মালো। তিনি লিখেছেন, বন্ধুত্বের মুখোশ পরে আন্তর্জাতিক আইন ও ন্যূনতম মানবিকতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিরীহ মানুষকে গভীর রাতে পশুর মতো সীমান্তে ঠেলে দেওয়ার এই জঘন্য ভারতীয় আগ্রাসন তীব্র ধিক্কার ও চরম ঘৃণার যোগ্য। মাসুদ স্যার, এইসব বিস্তারিত আলোচনা করার জন্য ধন্যবাদ। এটা আসলে যে জিনিসটা আমি মূলত এই কথাটি বলার চেষ্টা করেছি, যে এটা তো আন্তর্জাতিক আইনের সঙ্গে এটা মেলে না।
এবং যাদের আপনি পাঠাচ্ছেন, ধরা যাক আমরা এটা বুঝি কিন্তু যে ভারতে এখন নতুন যে আইনটা হয়েছে সেটা হলো সিএ যে আইনটা আছে, সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে। এখানে এই অ্যাক্টের মাধ্যমে বহু মুসলমানকে আপনারা অলরেডি আপনাদের নাগরিক নয় বলে বলছেন, সেভাবে প্রমাণ করার চেষ্টা করছেন। আমরা দেখলাম পশ্চিমবঙ্গে একজন লোককে, যিনি নাকি রাজনীতি করেন, কংগ্রেস করেন, তাকেও তো বলা হয়েছিল সে ভোটারই না, সেও নাগরিক না। পরে সে সুপ্রিম কোর্টে যে সে তার যে নাগরিকত্বটা ফেরত পেয়েছে এবং উনি ভোটার হয়েছেন এবং উনি প্রার্থীও হয়েছেন এবং উনি জিতেওছেন। তো তাকে যখন আমরা বলেছিলেন যে তুমি নাগরিকত্ব তোমার নাই, তোমাকে পুশব্যাক করে দিলাম, করতে পারতেন আপনারা, কিন্তু এটা কি ঠিক হতো? যাই হোক, যেটাই পাঠান, যদি পাঠানোর মতো হয় আইনের মাধ্যমে আসুক, আইনের মাধ্যমে আসুক, কোনো সমস্যা তো নাই। ভারতের থেকে লোকজন আমাদের এখানে আসবে, আমাদের লোক ভারতে যাবে, এবং এটা যাওয়ার এবং আনার তো একটা আইন তো আছে, আইনের মাধ্যমে আসুক। বেআইনিভাবে আপনারা এটা কেন পাঠাবেন? শুনেন, যদি পুষেনি করতে হয় আপনাদেরকে, আমাদের বাংলাদেশের অনেক আওয়ামী লীগের নেতা এখন ভারতে আছে, ভিসা নিয়ে যায় নাই, এমনি চলে গেছে, তাদেরকে পুশব্যাক করে দেন, আমাদের কোনো আপত্তি নাই। শেখ হাসিনাকে পুশব্যাক করে দেন, আমার তাও কোনো আপত্তি নাই। এগুলিকে আমরা মানবো, কারণ এরা তো আমাদেরই লোক, আমরা তো অস্বীকার করবো না, এগুলো আমাদের লোক না। কিন্তু যেগুলিকে অস্বীকার করছি সেগুলিকে পাঠাচ্ছেন কেন? আমাদের যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন আহমেদ সাহেব, উনিও অনেকদিন আপনাদের দেশে ছিলেন, শিলংয়ে ছিলেন বলে শুনি, তো ওনাকে পুশব্যাক করতেন, তা তো করেন নাই। কাজে এখানে ভারতে যে মানসিকতা এটা হলো কি জানেন, আমি নিজেও বুঝি, এখানে যতটা না মানবিকতা, যতটা না আন্তর্জাতিক আইন, তার চেয়ে বেশি হলো রাজনীতি। এই রাজনীতিটা সবাই যার যার সুবিধার জন্য করে, কিন্তু আপনাদের রাজনীতি অথবা আমাদের গভর্নমেন্টের রাজনীতি, যেমন আমাদের আসিম নজরুল হুট করে বলে বসলো 26 লাখ ভারতীয় নাকি বাংলাদেশে আছে, রাজনীতির ভাই এগুলো। এই সমস্ত রাজনীতি ওনারা করেন, মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত কে হয়? ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। আপনারা ভাবুন, এই যে হুজুকে আপনি একটা লোক কোথায় পাঠিয়ে দিচ্ছেন, তার হয়তো ফ্যামিলি ওখানে রয়ে গেছে, সে এখানে এসে কোথায় এসে কার সঙ্গে থাকবে, কিভাবে সেট করবে, একবার ভাবছেন? আমরা এই জায়গাগুলি বলি, সাধারণ মানুষের এই ভোগান্তিগুলি আমাদের কিন্তু বুঝতে হবে। মোস্তফা কামাল লিখেছেন, মাসুদ ভাই, আমি একটা কলেজের শিক্ষক, আমি প্রায় 15 বছর যাবৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত আছি। এই সময়ের মধ্যে আমার প্রায় 8-9 জন হিন্দু সহকর্মী অবসরে গিয়েছেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমার প্রাক্তন সহকর্মীদের মধ্যে মাত্র একজন এই দেশে আছেন, আর বাকি সবাই সকল অবসরকালীন সুবিধা নিয়ে বর্তমানে স্থায়ীভাবে সপরিবারে ভারতে বসবাস করছে। আর বাকি যে একজন এদেশে আছেন, তিনি এদেশের একটি রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের একজন দায়িত্বশীল নেতা এবং এদেশে তার অঢেল সম্পদ রয়েছে। আমার মনে হয় এই পিছুটা না থাকলে উনিও এই দেশ ত্যাগ করতেন। এইভাবে প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে একটা বড় অঙ্কের সম্পদ সকলের অগোচরে পাচার হয়ে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে সকল সরকার এটা দেখেও না দেখার ভান করে বসে আছে। এটা আমাদের অর্থনীতির জন্য একটা মারাত্মক হুমকি বলে আমি মনে করি। মানে এই যে মোস্তফা কামাল সাহেব যে কথাটা বললেন, আমি তো দেশে থাকি, আমার অভিজ্ঞতার সঙ্গে কিন্তু এগুলো মিলে যায়। আমি একটা অভিজ্ঞতার কথা আমাদের ওই প্রোগ্রাম, ওই আগের কন্টেন্টে বলেছিলাম, এটা দেখলাম, এটা নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলে। ভাই, আমি যা কথা বলেছিলাম তার নাম ছিল দিলীপ দেবনাথ, উনি একজন ভালো সাংবাদিক ছিলেন, ওনাকে সবাই চিনে। আমি যে কথাগুলো বলেছিলাম, বাংলাদেশে যারা আছেন, যারা সাংবাদিকতা করেন, তারাও কিন্তু এটা মিলিয়ে নিতে পারবেন যে দিলীপ দা কীভাবে থাকতেন, একা থাকতেন, তার ছেলেমেয়েরা সবাই চলে যেতেন ওখানে, এবং উনি টাকাগুলি পাঠাইতেন এখান থেকে। ওনার নরসিংদীতে বাড়ি ছিল, আমাদের সঙ্গে সাংবাদিকই ছিল। তো কাজে এখান থেকে অনেক হিন্দুরাই কিন্তু সহায় সম্পদ যা ছিল সব বিক্রি করে নিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। এটা হয়েছে, আমি অস্বীকার করি না। আবার আমি এটাও স্বীকার করি, যারা গিয়েছে তারা কিন্তু সহায় সম্পদ ঠিক দামে বেচতেও পারে নাই, কিন্তু ওইটাও হয়েছে, তারা প্রতারিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাও ঠিক। ভাই, বাস্তবতাটা স্বীকার করতে হবে। টিপস অ্যান্ড ফানি ভিডিও লিখেছেন, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুকে নিয়ে বলার জন্য কত কমেন্ট করলাম, আপনি একটা কমেন্টের উত্তর দিলেন না। একজন নিরপরাধ মানুষ 2 বছর ধরে জেলে, আপনার সাংবাদিকরা কিছুই বলেন না। ভাই, এটা নিয়ে আমি বলেছি একবারও, আমি আবারও বলি, আমি কিন্তু এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে কেন আটকে রাখা হয়েছে এটা আমি এখনও বুঝি না। অন্তর্বর্তীকালীন সরকারকে সেটা করেছিলেন, কী কারণে করেছিলেন, কী তার অপরাধ, আমার কাছে এটা এখনও ক্লিয়ার না। অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে ভেতরে, আমি জানি না। তবে আমি নিজে দাবি জানাই যে এই চিন্ময় প্রভুকে ছেড়ে দেওয়া হোক। এটা লিখেছেন
কায়েস খান তিনি লিখছেন, কামাল ভাই দুবাই প্রবাসীদের নিয়ে কিছু কথা সরকারকে বলবেন। আমরা সবাই মহা বিপদে আছি, ভিসা রিনিউ হচ্ছে না, অনেক প্রবাসী দেশে চলে আসছে, অনেক অবৈধ হয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না। আমি সরকারকে অনুরোধ করব এই বিষয়টা নিয়ে আপনারা সিরিয়াসলি দেখেন। এটি সংক্রান্ত দুবাইয়ের এই সমস্যাটার কথা আমি আগেও শুনেছি, অনেকেরই ভিসা রিনিউ করা হচ্ছে না। এই ব্যাপারে সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। শওকত মজুমদার লিখেছেন, মাসুদ ভাই আমি কাতার প্রবাসী, আমি যেখানে থাকি তার নাম সানাইয়া, আমেরিকার আল উদাইদ ঘাটির একদম কাছে, আর আমার কাছাকাছি অনেক প্রবাসী ক্যাম্প রয়েছে, তাতে শত শত বাঙালি থাকে। যুদ্ধ লাগার শুরু থেকে এখন পর্যন্ত অনেক প্রবাসীর কাজ চলে গেছে, আর এখনও তারা কাজ পায়নি। আমি কতজনের নাম বলবো, এরা সংখ্যা অনেক। আর দূতাবাস কোনো সমস্যার সমাধান তো দূরের কথা, তারা কোনো তথ্য সংগ্রহ করে নাই, তাই প্রবাসীরা দূতাবাসের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। সর্বশেষ হলো প্রবাসীদের সমস্যা নিয়ে করা কমেন্ট পড়ার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। ভালো থাকুন, ভালো রাখুন। এই কথাটা আমি আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে, যে বিভিন্ন দেশে, যে সমস্ত দেশে আমাদের প্রবাসী ভাইয়েরা জব করেন, সে সমস্ত দেশে আপনারা যে দূতাবাস আছে আমাদের, সেই দূতাবাসে এমন লোককে পাঠান যাদের মধ্যে মিনিমাম একটা মানবিক চিন্তা ভাবনা কাজ করে, যা নাকি ওখানে যারা কাজ করেন, আমাদের যারা প্রবাসী আছেন, তাদেরকে যেন গুরুত্ব দেন, তাদের সমস্যার জন্য নিজের সমস্যা মনে করেন। এরকম মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, মানবিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষকে প্লিজ ওই দূতাবাসগুলোতে পাঠান। বহু জায়গায় অভিযোগ পেয়েছি, আমাদের প্রবাসীরা দূতাবাসে গেলে তাদের সঙ্গে কুকুর বিড়ালের মতো আচরণ করা হয়। এটা আপনারা চেক করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, তাদেরকেও রিকোয়েস্ট করছি, ভাই এটা আপনারা দেখেন। এটাই শেষ মন্তব্য। রানা শেখ লিখেছেন, উনি ইংরেজিতে লিখেছেন, আমি পড়ে শোনাচ্ছি। সিরিয়াসলি মিস্টার মাসুদ স্যার, আই হ্যাভ নেভার হার্ড ইউ ক্রিটিসাইজ PM. I would be more than happy if you can remind me when, where did you ever use a simple criticized him. মানে আমি প্রধানমন্ত্রী কখনো সমালোচনা করি না, এটা উনি মনে করতেছেন, এবং কোথাও করেছি কি না আমি যদি একটা উদাহরণ আগে দিতে পারি তাহলে উনি খুশি হবেন। আমি বলি আপনাকে, সকল লোকের সমালোচনা করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না, কিছু কিছু জায়গায় একটু ছাড় দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু তার মানে এই না কেউ একটা ভুল করলো, কারো একটা কাজ আমার পছন্দ না হলে সেটা আমি প্রশংসা করব, এরকম না। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, আমাদের প্রধানমন্ত্রী যেদিন প্রধানমন্ত্রী হয়েছেন ওই দিনই আমি তার সমালোচনা করেছি। বলি কীভাবে, আপনি মিলাই নিন। আপনারা সম্ভব হলে ওই 17 ফেব্রুয়ারির ইটা দেখে নেন, আমার কন্টেন্টটা দেখে নিন। প্রথম প্রশ্নটা আমি করেছি যে আপনি যে ক্যাবিনেটটা করলেন, এই ক্যাবিনেটে আপনি খলিলুর রহমানকে কী কারণে নিলেন? ক্যাবিনেটের প্রত্যেকটা লোককে, এটা কিন্তু প্রধানমন্ত্রীর চয়েস, কে কোন মন্ত্রী হবে এটা কিন্তু প্রধানমন্ত্রীর চয়েস। কিন্তু প্রধানমন্ত্রী তাহলে খলিলুর রহমানকে চয়েস করে নিয়েছেন, এবং ওই দিনে আমি প্রশ্ন করেছি আপনি কেন খলিলুর রহমানকে নিলেন? খলিলুর রহমানকে নেওয়ার মাধ্যমে আপনি নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন। সমালোচনা করেছি ভাই, এরপরেও করেছি, আর আরও উদাহরণ দিতে পারি, কিন্তু আমি আর দিচ্ছি না আপাতত, কারণ অনুষ্ঠান এমনিতেই বড় হয়ে গেছে। তারপরে যদি আপনার সন্দেহ থাকে আমি আপনাকে আরও অনেক উদাহরণ দেব। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, অনুষ্ঠান বড় হয়ে গেল, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া জরুরি ছিল, সেই জন্যই একটু বড় হলো। আপনারা ভালো থাকবেন, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।